ভোরে রাজধানীর রামপুরার পলাশবাগে অগ্নিকাণ্ড, সিএনজি গ্যারেজে সিলিন্ডার বিস্ফোরণে ছড়ায় আতঙ্ক, পুড়েছে তুলার গোডাউন, ফার্নিচারের দোকানও। ২৪-এর অভ্যুত্থানকে ৭১-এর সঙ্গে এক কাতারে রাখার সুপারিশে বিএনপির না, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের। যে মানুষগুলো এখনো সম্পৃক্ত না, এরকম কিছু মানুষকে যদি আমরা উৎসাহিত করে এই কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে আরো কিছু মানুষ হেল্প পাবে, আরো কিছু মানুষ সহযোগিতা পাবে। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চায় এনসিপি, নতুনভাবে লেখা অপ্রয়োজনীয়, ঐকমত্য কমিশনকে জানালো সিপিবি। সড়ক, নৌ ও রেলপথের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনাল ও স্টেশন ঘিরে বাড়তি নিরাপত্তা, টানা ৯ দিনের ছুটি থাকায় ভোগান্তি কম হওয়ার আশা। ৬ মাসের ব্যবধানে শরিয়া ভিত্তিক ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৫ থেকে ২৪ গুণ, বেরিয়ে আসছে লুটপাটের তথ্য। অনেক প্রতিষ্ঠান টিকিয়ে রাখা কঠিন বলছেন বিশ্লেষকরা। কেন্দ্রীয় ব্যাংকের কিছু কিছু কর্মকর্তা, তাদের সাথে বাণিজ্যিক ব্যাংক যেগুলোতে এই লুটপাট চলেছে, তাদের মালিক বা ম্যানেজমেন্টের সাথে একটা যোগসাজশ, কোলাবোরেশন সৃষ্টি হয়েছে। বরিশালে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, হোটেল রেস্তোরাঁর ইফতার খেয়ে অসুস্থতার কথা বলছেন রোগীরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ। মেহেরপুরে ৩ মাসের ব্যবধানে ব্যাংকের ২টি এজেন্ট শাখায় চুরি, গচ্ছিত টাকা নিয়ে সংশয়ের গ্রাহক। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশের বাড়তি সতর্কতা। হবিগঞ্জের বাহুবলে সড়ক সংস্কারের ২ দিন পরই হাতের টানে উঠে আসছে পিচ, ক্ষুব্ধ এলাকাবাসী। ল্যাব টেস্টে পাঠানো হয়েছে বিটুমিন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ভোরে রাজধানীর রামপুরার পলাশবাগে আগুনে পুড়েছে তুলার গোডাউন, ফার্নিচারের দোকান আর সিএনজির গ্যারেজ। ভোর ৫:৩০ নাগাদ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মিনিট ১০-এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। এরপর একে একে ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। পরে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে তুলার গোডাউন, একটি ফার্নিচারের শোরুম পুড়েছে। দাহ্য পদার্থ থাকায় পার্শ্ববর্তী সিএনজি স্টেশনেও ছড়ায় আগুন। এ সময় কয়েকটি সিএনজির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তুলার কারখানা বা যাই ছিল ওইটার থেকেই শুরু হয়েছে, ওইটার থেকে প্রথমে এই বিল্ডিং ধরছে, তারপর আস্তে আস্তে পিছনে যা আছে সবকিছু ধরছে। আগুন লাগানোর পরে বাড়ি ধারা ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে। জাস্ট একটা গাড়ি আসছে, একটা গাড়ি এসে কতক্ষণ 10 মিনিট পানি দেওয়ার পরে শেষ। ঘটনাস্থলে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সাথে সাথে চারিদিক দিয়ে আমরা অ্যাটাক করি, যার কারণে আগুনটা অন্য কোনো দিকে ছড়াতে পারে নাই। আমরা কোনো আহত বা নিহত পাই নাই। এখানে সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফার্নিচার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে 4 দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটা তুলার দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত সময়ে নানাভাবে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছে। জুলাই আন্দোলনে জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা গেছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আরেক আলোচনা সভায় তিনি বলেন, শুধু রাজনৈতিক পরিচয় নয়, জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে সবাইকে। জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের। সেখানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সময়গুলোতে গণতন্ত্রকে নানাভাবে ব্যাহত করা হয়েছে, কিন্তু জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা গেছে। দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে সবার আগে বিএনপি কথা বলেছে বলে মন্তব্য করেন তিনি। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি
প্রতিষ্ঠান, সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে। সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চায়। আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। সাংগঠনিক অপরাধের জন্য এই দেশে আইন আছে, কানুন আছে, সেই অপরাধে বিচার হবে এবং সাংগঠনিক বিচার করতে পারে। পরে সন্ধ্যায় গুলশানে আমরা বিএনপি পরিবার এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তারেক রহমান শুধু রাজনীতির জন্য নয়, জনকল্যাণে সকলকে কাজ করার আহ্বান জানান। এ সময় জনকল্যাণে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান রুহুল কবির রিজভী। রাজনীতির পাশেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক কিছু করার আছে। যে মানুষগুলো এখনো সম্পৃক্ত নন, এরকম কিছু মানুষকে যদি আমরা উৎসাহিত করে এই কাজে সম্পৃক্ত করতে পারি, তাহলে আরো কিছু মানুষ হেল্প পাবে, আরো কিছু মানুষ সহযোগিতা পাবে, যেটিতে সমাজের উপকার হবে, সর্বোপরি দেশ বা রাষ্ট্রের উপকার হবে। এই দলেরই তৈরি করা সন্তানদের দিয়েই এই ব্যাপক মানবিক কর্মযজ্ঞ যে করা সম্ভব, সেটি আমরা বিএনপি পরিবার করেছে প্রধান পৃষ্ঠপোষকের তার প্রেরণায় এবং তার তাগিদে। তারেক রহমান বলেন, জনগণ রাজনীতির সবচেয়ে বড় পুঁজি, জনগণের কল্যাণেই কাজ করতে হবে রাজনীতিকদের। আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানে ৭১ আর ২৪-এর গণঅভ্যুত্থান এক কাতারে আনা সমীচীন নয়। জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার সুপারিশ নিয়ে দলীয় মতামত হস্তান্তর শেষে একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবিধানের মূলনীতি বদলানো, গণপ্রজাতন্ত্রী বাদ দিয়ে নাগরিকতন্ত্র রাখা এবং গণপরিষদের ভোট নিয়েও জানিয়েছে আপত্তি দলটি। তবে দুদক সংক্রান্ত ২০টি সুপারিশের ১১টি বিচার বিভাগের বেশিরভাগ আর জনপ্রশাসনের অর্ধেকের বেশির প্রস্তাবে সম্মত বিএনপি। ১৭তম রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত্য কমিশনের ১৬৬টি প্রশ্নমালার উপর ২০ দিনের পর্যালোচনা শেষে দলীয় মতামত জানিয়েছে বিএনপি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিত মতামত তুলে দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ প্রতিনিধি দল। ৫ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালায় দুদক সংক্রান্ত প্রস্তাবনা ছিল ২০টি, যার ১১টিতে সমর্থন দিয়েছে বিএনপি। একটিতে আপত্তি থাকলেও বাকিগুলো আংশিক সমর্থন ও মন্তব্য জানিয়েছে দলটি। জনপ্রশাসনের ২৬টি সুপারিশের অর্ধেকে সম্মত বিএনপি। বিচার বিভাগের সংস্কার প্রস্তাবেও জানায়নি তেমন আপত্তি। পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই। তবে আপত্তি নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত ২৭টি সুপারিশের বেশ কিছু নিয়ে। বিএনপি মনে করে সংসদীয় স্থায়ী কমিটির কাছে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ রাখা যাবে না। সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ, এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই থাকা দরকার। যেমন একটি হলো যে এনআইডি, একজন সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপসারিত হয়, সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং আরও দুই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে, যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা। বিএনপির সবচেয়ে বেশি আপত্তি সংবিধান সংক্রান্ত সুপারিশ নিয়ে। ওনারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিএম্বলেই থাকা উচিত। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে একই থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেইটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। মূলনীতির মধ্যে যে প্রস্তাবগুলো আছে সেগুলোর হয়তো সংশোধনে আনা যায়, বাট আমরা আমাদের দলের পক্ষ থেকে পূর্ব অবস্থায়, পঞ্চদশ সংশোধনী পূর্ব অবস্থায় বহাল রাখার জন্য আমরা প্রস্তাব করেছি। পাশাপাশি সংস্কার বাস্তবায়নে গণপরিষদের ভোটের তুলনায় জাতীয় সংসদকে বেছে নেওয়ার পরামর্শ সালাউদ্দিন আহমদের। গণভোটের বিধানটা আছে আর্টিকেল 142 অব দ্য কনস্টিটিউশন।
সেখানে বলা আছে যে আর্টিকেল 8, আর্টিকেল 48, আর্টিকেল 56 এবং আর্টিকেল 142 ইটসেলফ এগুলো যখন সংশোধিত হবে তখন গণভোটের প্রয়োজন হবে। যদি নতুন সংবিধানে আলাপ আলোচনার মধ্য দিয়ে আরও কোনো প্রভিশন যদি এই গণভোটের অধীনে নিয়ে আসা হয় সেটা তখন দেখা যাবে। সেই সমস্ত ক্ষেত্রে গণভোটের কথা আসতে পারে। আগে সংসদ নির্বাচন করা উচিত, গণভোট নির্বাচন নয়। সংস্কার প্রশ্নে সম্মতি আর আপত্তি নিয়ে ঈদের পর ঐক্যমত কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপি। দলীয় নেতাদের প্রত্যাশা সেই সময় হবে দ্বিমতগুলোর মীমাংসা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সংবিধানকে একদলীয় ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির মতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সেই সংবিধান প্রণয়ন করা যেতে পারে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং নির্বাচন কমিশন একসাথে নির্বাচন সম্পন্ন করতে পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। যদিও বর্তমান বাস্তবতায় সংবিধান নতুন করে লেখাকে অপ্রয়োজনীয় বলে মনে করছে সিপিবি। জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কারের সুপারিশের ওপর দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। 166টি সুপারিশের মধ্যে 113টির সাথে একমত, 22টি সুপারিশে আপত্তি জানিয়েছে তারা। নির্বাচনে প্রার্থীর বয়স 23 বছর, ভোটের আগে উচ্চকক্ষের প্রার্থীদের তালিকা প্রণয়ন, অর্থবিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারবে না, এসব প্রস্তাব রেখেছে নতুন এই দলটি। ইসি এবং সাংবিধানিক কাউন্সিল একসাথে নির্বাচন আয়োজন করবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই বলে মনে করে এনসিপি। বিদ্যমান সংবিধানকে একদলীয় বিতর্কিত দাবি করে নতুনভাবে প্রণয়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব রেখেছে তরুণদের এই দল। দেশ একেবারে নতুন করে স্বাধীন নতুন করে সংবিধান লেখা যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যারা নির্বাচনের মধ্যে দিয়ে বিজয়ী হবে, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে যেটাই বলি বা মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেখানে তারা যাবে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে। পরে ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দেয় সিপিবি। গণপরিষদ ও নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখছে না দলটি, জানান সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার, এই কাজটা আগে করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে, এই অসম্পূর্ণতা দূর করতে হবে, সংস্কার করতে হবে। পরিষ্কার কথা, সংবিধান সংশোধন, কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা সংবিধান নতুন করে লেখা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি। এর আগে সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংবিধানে ধর্মনিরপেক্ষতা ভিন্ন নামে রাখার সুপারিশ করে তারা। এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটের প্রস্তাব দেয় দলটি। আমরা প্রধানত চাই যে আসলে সংস্কারটা নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচনের আগে কিংবা জাতীয় সংসদের সাথে যেন হয়। আলোচনার মাধ্যমে একমতে পৌঁছবে দলগুলো, এমন প্রত্যাশা ঐকমত্য কমিশনের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতি সন্তান, তাদের মনোবল হারানোর কিছু নেই, সেনাবাহিনী তাদের পাশে থাকবে। ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজে একথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান আরো বলেন, আহতদের আর্থিক সহযোগিতা করা হচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এ সময় জেনারেল ওয়াকারুজ্জামান জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। ইফতার ও নৈশভোজে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানে আহত 4215 জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে 989 জনের। বর্তমানে 39 জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেই দিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
দর্শক, ঈদ যাত্রার খবর জানবো। সকাল থেকে শুরু হয়েছে ট্রেনে আগাম ঈদ যাত্রা। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ বিষয়ে বিস্তারিত জানবো। সহকর্মী শওকত মঞ্জুর শান্ত রয়েছেন কমলাপুর স্টেশনে। শান্ত, আগাম ঈদ যাত্রা শুরুতে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? সকাল থেকেই তো ট্রেন শুরু হয়েছে, ছেড়ে যাচ্ছে। এ পর্যন্ত কতটি ট্রেন স্টেশন ছেড়ে গেছে সে বিষয়ে জানাবেন। ইশরাত, ভিড় এখন আসলে তেমনভাবে শুরু হয়নি। আমরা ভোর থেকে এখানে দেখছিলাম যারা ঈদে বাড়ি যাচ্ছেন, ঢাকা ছাড়ছেন, তারা কিন্তু আসতে শুরু করেছেন। তবে যে পরিমাণ ভিড় প্রথম দিকে হওয়ার কথা তেমনটি আমরা দেখিনি। স্বাভাবিকভাবেই মানুষজন আসছেন এবং তাদের যে নিজ নিজ গন্তব্য সেই ট্রেনে চেপে বসছেন, বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এখন পর্যন্ত 4টি ট্রেন ছেড়ে গিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ধূমকেতু 6টায় পারাবত সিলেটের উদ্দেশ্যে চলে গিয়েছে এবং মহানগর প্রভাতী যেটি চট্টগ্রাম যায় সেটি শিডিউল মতোই চলে গিয়েছে। তবে সবশেষ যে ট্রেনটি গিয়েছে সেটি 11 সিন্দুর কিশোরগঞ্জের উদ্দেশ্যে। সেই ট্রেনটি 7টা 15 মিনিটে যাত্রা করার কথা থাকলেও আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে অর্থাৎ 8টা 10-15 দিকে সে কিন্তু ছেড়ে গিয়েছে এবং যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তির কথা জানাচ্ছিলেন। ঈদ যাত্রায় এসে তাদের যে ভোগান্তি সেটি প্রথম দিনই তারা পাবেন বা তাদের ভোগান্তি হবে সেটি তারা প্রত্যাশা করেননি। যদিও এখানে যান্ত্রিক ত্রুটির কথা আমরা দেখছিলাম এবং এখানে বেশ কিছুক্ষণ ধরেই কলাকুশলী যারা রয়েছেন বাংলাদেশ রেলওয়ে তারা এসে কাজ করছিলেন। পরবর্তীতে আরও বেশ কিছু ট্রেন রয়েছে যে ট্রেনগুলোতে যাত্রীরা সময় অনুসারেই আসবেন এবং নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনে চেপে বসবেন। তবে যাত্রীরা প্রত্যাশা করছেন যাতে এ ধরনের শিডিউল বিপর্যয় না হয় এবং শিডিউল বিপর্যয় ছাড়াই যাতে ঈদ করতে বাড়িতে যেতে পারেন, আনন্দের সাথে ঈদ করতে পারেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে শান্ত। শুরু হয়েছে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা। ঈদ যাত্রাকে কেন্দ্র করে নানা প্রস্তুতি থাকছে সড়ক, নৌ আর রেলপথে। প্রতিটি টার্মিনাল আর স্টেশন ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পরিবহন খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন যাত্রী সেবায় থাকছে বিশেষ হেল্প ডেস্ক আর শৃঙ্খলা বাহিনীর সাথে থাকবেন ভলান্টিয়াররাও। এবারের ঈদ যাত্রা কেমন হতে পারে, সরকার ও কর্তৃপক্ষের প্রস্তুতি বা কি, বিস্তারিত জানবো সহকর্মী রেদওয়ান আহমেদের রিপোর্টে। যে প্রফুল্ল মন আর উচ্ছ্বাস নিয়ে ঈদে ঘরমুখ হয় মানুষ, তা কিছুটা হলেও ম্লান করে দেয় পথের ভোগান্তি। ঢাকা ছাড়ার ভোগান্তি লাঘব আর ঈদযাত্রার ঝক্কি ঝামেলা কমাতে সড়ক, রেল আর নৌপথের জন্য নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। তুলনামূলক নিরাপদ হওয়ায় চাহিদা বেশি থাকে ট্রেনের টিকিটের। এবারও শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় টিকিট নিয়ে অন্তত ভোগান্তি পোহাতে হয়নি। থাকছে স্ট্যান্ডিং টিকিট সুবিধাও। ঈদযাত্রায় রেলপথের যাত্রীদের জন্য থাকছে 5 জোড়া বিশেষ ট্রেন। সার্বিক নিরাপত্তায় থাকছে যৌথ বাহিনীর টহল টিম। মোট 10টি ট্রেন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যেগুলো মূলত 27 এবং 28 মার্চে চলবে। শোলাকিয়াতে একটি বিখ্যাত ঈদের জামাত হয়, সেটির জন্য ময়মনসিংহ এবং ঢাকা থেকে 2টো ট্রেন স্পেশাল। বেশ কমেছে ঈদযাত্রা নৌপথের যাত্রী। একটা সময় প্রায় 35% এই পথে ভ্রমণ করলেও এখন তা নেমে এসেছে 15%। যাত্রী পরিবহনে প্রতিদিন বিভিন্ন রুটে থাকছে 120টি লঞ্চ। সদরঘাট এলাকায়ও থাকবে যৌথ বাহিনীর টিম। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও বাড়তি যাত্রী ওঠানো ঠেকাতে তৎপর থাকবেন অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার কর্মীরা। সদরঘাটে সবাই তাদের থাকবেন, পুলিশ, র্যাব, এমনকি সেনাবাহিনীর লোকও আমাদের সহযোগিতা করবেন। নদীতে কোস্টগার্ড এবং আমাদের নৌ পুলিশ কন্টিনিউ থাকবেন। ঈদ উপলক্ষে যেহেতু অনেক গুণযাত্রী বেড়ে যাবে, এই জন্য আমরা আমাদের যতগুলি লঞ্চ অলস বসা থাকতো সবগুলি লঞ্চ ঈদের সময় আমরা চালাবো। এবার সড়ক পথের টিকিটের বিরাট একটা অংশ বিক্রি করা হয়েছে অনলাইনে। গাড়ি ছাড়ার সময় অনিয়ম, টিকিট কালোবাজারি, বাড়তি ভাড়া আদায় সহ নানা সমস্যা সমাধানে প্রতিটি টার্মিনালেই থাকছে বিশেষ হেল্প ডেস্ক। মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ প্রশাসনের সাথে কাজ করছে সড়ক পরিবহন মালিক সমিতি। প্রশাসনকেও জানিয়েছি যেন এই সুযোগে কোনো অদক্ষ চালক বা লক্কর বাস অনেক জেলার থেকে এসে ঢাকার থেকে যাত্রী নেওয়ার জন্য রওনা দেয়, এগুলি যাতে না আসতে পারে পুলিশকে ফাঁকি দিয়ে, যাত্রীদের যাতে বিড়ম্বনা না হয় তার জন্য আমরা মালিক শ্রমিকের পক্ষ থেকে আমরা যাত্রীদের জন্য সহায়তা দানের জন্য হেল্প ডেস্ক খুলেছি। এটা 25 তারিখ থেকে কার্যকর হবে।
সবচেয়ে বেশি দুশ্চিন্তা যে দুর্ঘটনা নিয়ে সেটি এড়াতে দক্ষ চালক নিশ্চিত আর ফিটনেসবিহীন বাস চলতে না দেওয়ার ব্যাপারে এবার কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। সতর্ক অবস্থানে থাকবে হাইওয়ে পুলিশও। অতীতের অভিজ্ঞতা বলছে ঘরমুখ মানুষের ঢল নামলে তেমন একটা কার্যকর হয় না এসব প্রচেষ্টা। তবে এবারের ঈদের ছুটি টানা 9 দিন হওয়ায় অনেকটাই ভোগান্তি কমবে বলছেন সংশ্লিষ্টরা। পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে নির্বিঘ্ন হবে ঈদযাত্রা, স্বাচ্ছন্দ্যে আবারও ঢাকায় ফিরতে পারবেন যাত্রীরা, প্রত্যাশা তাদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অস্বাভাবিক হারে বেড়েছে শরিয়া ভিত্তিক ব্যাংকের খেলাপি ঋণ। 6 মাসের ব্যবধানে এসব ব্যাংকের খেলাপি বেড়েছে 5 থেকে 24 গুণ পর্যন্ত। সাবেক ব্যাংকার এবং বিশ্লেষকরা বলছেন লুটপাটের ঋণ এখন খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে, যে কারণে পরিমাণ বাড়ছে। আগে খেলাপি হলেও এগুলো লুকিয়ে রাখা হয়েছিল। খেলাপিতে জর্জরিত এসব ব্যাংকের অনেকগুলোকে টিকিয়ে রাখাই কঠিন। এর জন্য দায়ী গ্রাহক এবং ব্যাংকারদের শাস্তির আওতায় আনার জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। গেল 1.5 দশকে চরম অনিয়ম হয়েছে ব্যাংকিং খাতে। সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে শরিয়া ভিত্তিক ব্যাংক। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। লুটপাটের সেই ক্ষত এখন বেরিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত খেলাপি ঋণের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে 6 মাসের ব্যবধানে শরিয়া ভিত্তিক ব্যাংকের খেলাপি বেড়েছে সবচেয়ে বেশি। ইসলামী ব্যাংকের খেলাপি বেড়েছে প্রায় 5 গুণ। 7,700 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 33,000 কোটিতে। প্রায় 24 গুণ বেড়ে ইউনিয়ন ব্যাংকের খেলাপি এখন 25,000 কোটির কাছাকাছি। 6 মাসের ব্যবধানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি বেড়েছে 15,000 কোটি টাকার উপরে। এছাড়া SIBL এর 11,500 কোটি, IFIC ব্যাংকের 13,500 কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের খেলাপি বেড়েছে 4,000 কোটি টাকার উপরে। আগের লুকিয়ে রাখা খেলাপি এখন বের হচ্ছে বলেও জানান ব্যাংকার ও বিশ্লেষকরা। রাজনৈতিক মদতপুষ্ট মালিক দ্বারা একেবারে অ্যাবিউজড হয়েছে, তারা সব ধরনের রিপোর্ট করতো না, সব ধরনের মানে প্রবলেম রিপোর্ট করতো না। সে রিপোর্ট না করার কারণে যে প্রপার সিনারিও, যেটা আসলে ডিলিংকুয়েন্ট বা ব্যাড লোন হয়ে গেছে, তাকে ব্যাড লোন হিসেবে তারা কোয়ালিফাই করতো না বা সিআইবিতেও এটা যেত না। লুট তরা যেটাই হয়েছে ইরেগুলেটেড লোন দিয়ে গেছে, লেফট অ্যান্ড রাইট, ডিউ ডিলিজেন্স করা হয়নি, KYC করা হয়নি, ফিকটিশিয়াস লোন হয়ে গেছে, যার জন্য এখন সেটার এফেক্ট আসতেছে। ক্লাসিফাইড হওয়া উচিত 2 বছর আগে, সেটা এখন যে জানতে পারতে বা এখন সেটাকে ক্লাসিফাই করা হচ্ছে। অ্যাকাউন্টিং জাগলারি করে এটা করেছে তারা, আনফর্চুনেট। ফ্যাসিবাদী সরকারের শীর্ষ মহলের সমর্থনে বড় কয়েকটি শিল্প গ্রুপ ব্যাংক লুটপাট চালালে তাতে সহযোগিতা করেন ব্যাংকাররা। দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। তাই গ্রাহকের পাশাপাশি ব্যাংকারদেরও দায়বদ্ধতার আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। অলিগার্করা পলিটিক্যাল মানে এন্ডোর্সমেন্ট ইন ফেভার অফ লুটপাট সেটা ম্যানেজ করেছে, আর তাদের যারা মানে খুব লয়াল ডিসঅনেস্ট ব্যাংকার্স একটা গ্রুপ এটাকে বাস্তবায়নে সহায়তা করেছে। সুতরাং সেই যারা এটাতে সরাসরি এই ধরনের লুটপাট বাস্তবায়নে সহায়তা করেছে, যারা সরাসরি যাদের এখানে অবদান আছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। দায়ী যেমন কাস্টমার দায়ী, পলিটিক্যাল পার্টিস দায়ী, পর্ষদ দায়ী, পর্ষদ কিন্তু দায়ী পজিটিভলি, চেয়ারম্যান থেকে শুরু করে ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট দেয়। ব্রাঞ্চ ম্যানেজমেন্টকে আমি দোষ দিতে পারি না, এই জন্য টপ থেকে না আসলে ব্রাঞ্চ ম্যানেজার কিন্তু কিছু করতে পারে না। সুতরাং এটা সবাই দায়ী, রেসপন্সিবল, প্রপোর্শনেটলি কারো কম বেশি দায়িত্ব নিতে হবে। ব্যাংকিং খাতে লুটপাট ঠেকাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংকও। অনেক ক্ষেত্রে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করেছে কর্মকর্তারা, যে কারণে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তেও এতদিন প্রকৃত চিত্র উঠে আসেনি বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা। আনহোলি অ্যালায়েন্স সৃষ্টি হয়েছিল যে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কিছু কর্মকর্তা তাদের সাথে বাণিজ্যিক ব্যাংক যেগুলোতে এই লুটপাট চলেছে তাদের মালিক বা ম্যানেজমেন্টের সাথে একটা যোগসাজশ কোলাবোরেশন সৃষ্টি হয়েছিল। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মাদারীপুর উপজেলা শ্রমিক দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নবগঠিত পৌর শ্রমিক দল নেতার বিরুদ্ধে। রোববার রাতে প্রতিপক্ষের হামলায় মারা যান সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সি।
নেতাকর্মীদের একাংশ জানায়, সম্প্রতি লিটন হাওলাদারকে সভাপতি করে পৌর শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয়। এ সময় লিটন সহ আওয়ামী পন্থীদের নিয়েই এই নবগঠিত কমিটি করা হয়েছে বলে অভিযোগ করেন শাকিল। সন্ধ্যায় এ নিয়ে সভা করতে গেলে হামলা চালায় লিটনের সমর্থকরা। শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়েও পূর্ব বিরোধ ছিল লিটন ও শাকিলের। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য। আজকের ঘটনা নদীর পাড়ে ছিলাম, তারা জাহাজে আয়া বসে মারামারি করে তারা আয়া আক্রমণ করে। আওয়ামী লীগের দোসররা হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে এই নির্মমভাবে এই শাকিল মুন্সিকে হত্যা করে। আমরা কাজ করছি, এটার আসামি যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারে, পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে। নাটোরের সিংড়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে নাটোর বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকা থেকে উদ্ধার করা হয় ওই যুবকের মরদেহ। পুলিশ আরও জানায়, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। মহাসড়কের আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতেন তিনি। মহাসড়কে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। প্রাথমিক ধারণা, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। তৃতীয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের বনাঞ্চলে লাগা আগুন। দাউ দাউ করে জ্বলছে গুলিশাখালী ক্যাম্প সংলগ্ন ফরেস্ট। ফায়ার সার্ভিস জানায়, রাতভর আগুন নেভানোর চেষ্টা করলেও দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে পারেননি তারা। অবশ্য আগুন ছড়ানো ঠেকাতে ফায়ার লাইন কেটে এলাকা ঘিরে রাখে স্থানীয় টাইগার ভিলেজ টিম ও বনকর্মীরা। এর আগে প্রায় 30 ঘন্টার চেষ্টার পর রোববার দুপুরে চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও নতুন করে আগুন দেখা দেয় গুলিশাখালীতে। বন বিভাগ বলছে, এখন পর্যন্ত 5 একর বনাঞ্চল পুড়ে গেছে। কারণ অনুসন্ধানে 3 সদস্যের কমিটিও করা হয়েছে। বরিশালে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হোটেল রেস্তোরাঁ থেকে কেনা ইফতার খেয়ে অসুস্থতার কথা বলছেন আক্রান্তরা। এতে প্রশ্ন উঠেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্ব পালন নিয়ে। অনেকের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় খাদ্যে ঝুঁকি বাড়ছে। যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দাবি কাজ করে যাচ্ছেন তারা। বছর জুড়ে বিভিন্ন সরকারি দপ্তরে খাবার সরবরাহ করে নাজেমস রেস্তোরাঁ। রমজানের প্রথম দিন সেখানে নামমাত্র অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির প্রশংসায় পঞ্চমুখ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। আমরা সার্বিক পরিস্থিতি দেখতেছি এবং এখানে বরিশালের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান এখানে নাজেমস, এখানে আমরা এসেছি, মোটামুটি ভালোই পেয়েছি। নির্দিষ্ট কোনো হোটেল রেস্তোরাঁর পক্ষে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডে বিস্মিত কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। আজকে ভালো করছে, কালকে যেটা খারাপ হবে না এর তো কেউ নিশ্চয়তা দিতে পারে না। কাজে এই জায়গায় আপনি কি করে গ্রেড দিচ্ছেন আপনি, এবং কয়দিনের অবজারভেশনে গ্রেড দিচ্ছেন? হ্যাঁ, শুধু পরিচ্ছন্নতার উপরে দেন তাইলে একটা ভিন্ন কথা থাকে। ফুটপাত থেকে নামিদামি রেস্তোরাঁ বেশিরভাগ জায়গাতেই ইফতার সামগ্রী তৈরি হয় অপরিচ্ছন্ন পরিবেশে, বিক্রি হয় রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায়। যদিও টেলিভিশনের ক্যামেরা দেখে কোথাও কোথাও ইফতার সামগ্রী ঢেকে রাখতে দেখা গেছে। সামনে সাজানোর পরে পলি দিয়েছে, পলি দিয়ে সেফটি করি যতটুকু পারি এই পরিমাণে। মানে এবছর আমাদের দোকান তো কাজ চলে, এর জন্য একটু গ্যাদারিং হচ্ছে, কিন্তু তারপর আমরা যতটুকু পারি মেন্টেনিংভাবে চেষ্টা করি ভালো খাবারের জন্য। পর্দা টানাই দিই যাতে ধুলাবালিটা ভিতরে না আসে। আবার যখন ইফতারিটা এখানে সাজানো থাকে তখন এই পর্দাটা টানানো থাকে, একটু নামানো থাকে, সমস্যা হয় না। অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি ও বিক্রি হওয়া ইফতার সামগ্রী খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বহু মানুষ। প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসা নিচ্ছে অর্ধশতাধিক, যদিও আক্রান্তের সংখ্যা আরও বেশি। বাইরে থেকে তো ইফতার আনা হয়েছে, তখন থেকে মানে এটা একটু সমস্যা দেখা দিচ্ছে। বাজার থেকে আমরা ইফতার কিনে আনছি, ইফতার খাওয়ার পর আপনার দিয়ে আমরা মাখে অনেক কিছু দিয়ে মিশিয়ে খাওয়ার পরে তারপর ভালো ছিলাম, আপনার আধা ঘন্টা পরই পেটে সমস্যা দেওয়া শুরু করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, জনবল সংকট নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে কর্মকর্তার অসুস্থতার কারণে বন্ধ আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান।
জনবল সংকট তো আমাদের আছেই, কারণ বরিশাল জেলায় আমি একজন অফিসার, তো এক্ষেত্রে আমার সাপোর্টিভ খুবই যে লজিস্টিক সাপোর্ট যেটা সেটা আমার খুবই কম। তো আমি হচ্ছে যখন একটা উপজেলায় যাই তখন অন্য উপজেলাগুলো তো থাকে, এর আয়তায় থাকে না। মনিটরিং হয়েছিল বেশ কিছু, কিন্তু আমি সেকেন্ড উইক থেকে হঠাৎ করে বাইকে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে পায়ের নিচের অংশ সাইলেন্সারে পুরো পুড়ে গেছে। তা আমি তারপরও নেমেছিলাম, পরে আবার ইনফেকশন হয়ে গেছে। এখন আমাকে ডক্টর পুরোপুরি বলছেন যে পুরো বেড রেস্ট, না হলে এটা খুব ঝামেলা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দাবি, রমজানের শুরু থেকে এখন পর্যন্ত অর্ধশতাধিক অভিযানে জরিমানা আদায় হয়েছে 2.5 লক্ষাধিক টাকা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। তৃণমূল মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চালু করা হয় এজেন্ট শাখা, অথচ মেহেরপুরের সেসব এজেন্ট শাখাগুলোই এখন চোরদের টার্গেট। 3 মাসের মধ্যে একটি ব্যাংকের 2টি এজেন্ট শাখায় চুরির পর টাকা রাখা নিয়ে সংশয়ে বেশিরভাগ গ্রাহক। নতুন করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের। ঈদের আগে গ্রাহকের ভিড় বিভিন্ন ব্যাংকের শাখায়। কেউ এসেছেন বিদেশ থেকে পাঠানো টাকা নিতে, কেউ আবার কষ্টার্জিত অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে। তবে 3 মাসের মধ্যে মেহেরপুরের মুজিবনগর ও গাংনীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় 2টি চুরির ঘটনার পর সংশয়ে বেশিরভাগ গ্রাহক। জানালার গ্রিল কেটে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। সেই সাথে সিসি ক্যামেরার হার্ড ডিস্কও নিয়ে যায় তারা। এতে ব্যাংকে টাকা রেখেও নিশ্চিত হতে পারছেন না অনেকেই। ব্যাংক থেকে তো যে টাকা আমরা নিরাপত্তা থাকবে কিনা এটাও একটা ভয় থাকে। এখনকার যুগে বাড়িতেও নিরাপত্তা নেই, আবার ব্যাংকেও নিরাপত্তা থাকে না। এই ভয় আমরা যাই হোক প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে টাকা ওঠাই নেই। আমরা বাড়িতে টাকা রাখতেও ভয় পাই, ব্যাংকে রাখতেও ভয় পাই, কারণ ব্যাংকও চিন্তা হয়েছে, বাড়িতে রাখলেও ডাকাত হচ্ছে। ওরা ব্যাংক টার্গেট নিচ্ছে, ব্যাংক চুরি করছে। আমাদের মানুষের মধ্যে এই নিরাপত্তাটা নাই এখন। এজেন্ট ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, সঞ্চিত অর্থ নিয়ে গ্রাহকের শঙ্কিত হওয়ার কিছু নেই। আগামীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাংকগুলো নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। একজন মানুষ যখন ওই টাকাটা নিয়ে আসে তখন ওই টাকাটা কিন্তু তার থাকে না, তার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যায়। তো ওই টাকা নিয়ে আসে হার্ড কপি, আমরা সফট কপি তাকে জমা করে দিই। তো যখনই কখনো সমস্যা হয় তখন দেখা যাচ্ছে ওই ব্যক্তি যদি দারিয়াপুরে লেনদেন না করতে পারে, ও মেহেরপুরে লেনদেন করবে, পাশে চুয়াডাঙ্গায় লেনদেন করবে, অথবা যে কোনো এটিএম বুথে যেয়ে তার টাকা কার্ড দিয়ে সে টাকা ওঠাতে পারবে, তার টাকার কোনো সমস্যা নেই। চুরির ঘটনার পর এজেন্ট ব্যাংকগুলোকে সতর্ক করার পাশাপাশি টহল বাড়িয়েছে জেলা পুলিশ। ব্যাংক কর্তৃপক্ষকে সচেতন থাকার আহ্বান পুলিশ সুপারের। এজেন্ট ব্যাংক কখনো ট্রানজ্যাকশন শেষে সারাদিন পরে টাকাটা এজেন্ট ব্যাংকে রাখার কথা না, এটা নিকটস্থ ব্রাঞ্চে রাখার কথা। আমরা তাদেরকে একটি ঘটনা ঘটার পর সতর্ক করেছি, বলেছি যে এটা রাখার কথা না, কিন্তু তারপর তারা রেখেছেন। এবং তারা যখন এই ধরনের এজেন্ট ব্যাংক অফিস করেন তখন নিরাপত্তা যথেষ্ট পরিমাণ না থাকা সত্ত্বেও এই ধরনের স্থাপনাতে এজেন্ট ব্যাংক খোলেন। 9 জানুয়ারি মুজিবনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে চুরি হয় 6,33,000 টাকা। 4 মার্চ গাংনীতে একই ব্যাংকের এজেন্ট শাখা থেকে 8,10,000 টাকা চুরি যায়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হবিগঞ্জের বাহুবলে সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কার্পেটিংয়ের 2 দিন পরই হাতের টানে পিচ উঠে আসতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। পরে কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার। বিটুমিনের মান পরীক্ষার জন্য ল্যাব টেস্টে পাঠানোর কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। হাতের টানে উঠে আসছে সড়কের পিচ। কার্পেটিংয়ের 2 দিন পর এমন চিত্র হবিগঞ্জের বাহুবলের মিরপুর মহাশয় বাজার সড়কের। 3.7 কিলোমিটার সড়কটির 260 মিটার আরসিসি ঢালাই এবং বাকি অংশ কার্পেটিংয়ের কাজ শুরু হয় মাস 4 আগে। শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার সড়কের 500 মিটার কার্পেটিং করা হয়। এরপর হাতের টানে পিচ উঠে যাওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। বন্ধ করে দেয়া হয় সংস্কার কাজ। উঠে গেল, ওইদিকে উঠে গেল, দেখাই যাচ্ছে ওপেন। হাত দিয়ে টান দিলে তো ওঠার কথা না, যে কাজটা সঠিক হয় নাই তাই উঠে যাচ্ছে। কাজটা সঠিক হয়েছিল আমরা বুঝতে পারছি কেমনি। তারা আপনি একদিনে আপনার প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার রাস্তা তারা করে ফেলাইছে। এটা কেমনি যে করলো এটা আসলে আমাদের বোধগম্য নয়। 2 নম্বর কোয়া দেওয়া হয়েছে,
বিভিন্ন সমস্যা, আমরা তো এগুলো মাতি না। এটা আর কয়দিন থাকবো রাস্তাটা, বেশি যদি থাকে 2 মাসও থাকতো না, এর বিরুদ্ধে আবার যেই সেই। রাস্তা সংস্কার কাজ করছে শায়েস্তাগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান শাহাদত আলী ট্রেডার্স। প্রতিষ্ঠানটির ম্যানেজার অনিয়মের অভিযোগ অস্বীকার করে বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন। এটা ভাই আমার বিপদে ফেলাই ফেললে বিভিন্ন বুঝছেন, এটা একটা ষড়যন্ত্র। একটু জায়গা মনে তো কেরাসিন বা ডিজেল দিয়া রাত্রেবেলা এটা গরম করে তুলে তুইছে আর কি। ফুলের থেকে অনেকে বিরোধিতা করতেছে, অনেক দুষ্টামি করতেছে। অনিয়মের অভিযোগ মানতে নারাজ উপজেলা প্রকৌশলীও। যদিও অভিযোগের ভিত্তিতে বিটুমিনের মান পরীক্ষার জন্য ল্যাব টেস্টে পাঠানোর কথা জানান তিনি। কাজে কোনো অনিয়ম হয় নাই বা কোনো কিছু হয় নাই। ওখানে যদি বিটুমিনটা একবার টেস্ট করা হয়েছিল, পুনরায় আবার টেস্ট করিয়ে যত মানে হয়তো কিছুদিনের টেস্টের সাপেক্ষে আমরা কাজটা আবার শুরু। মিরপুর মহাশয় বাজার সড়ক সংস্কারে বরাদ্দ 1,78,00,000 টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা চলছে। খান ইউনুসের নাসের হাসপাতালে বিমান হামলায় মৃত্যু হয়েছে হামাসের আরও এক শীর্ষ নেতার। নিহত নেতার নাম ইসমাইল বারহুম। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির আর্থিক বিষয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় হাসপাতালটিতে হামলা চালায় তেল আবিব। সেখানে চিকিৎসারত ছিলেন ইসমাইল। ওই হামলায় প্রাণ হারিয়েছেন স্বাস্থ্যকর্মী সহ আরও 5 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের অভিযানের অন্যতম টার্গেট এখন হাসপাতালগুলো। এরই মাঝে গুড়িয়ে দেওয়া হয়েছে গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল। উপত্যকায় প্রায় 1.5 বছর ধরে চলা নারকীয় তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 50,000। রোববার নিহতের সংখ্যা হালনাগাদ করে এই তথ্য প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে 16 জঙ্গি নিহত হয়েছে। রোববার দেশটির ওয়াজিরিস্তান জেলায় এই ঘটনা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাটিতে রাতভর সশস্ত্র গোষ্ঠীর সাথে সেনা সদস্যদের গুলি বিনিময় হয়। প্রাণ হারায় জঙ্গি দলটির সবাই। নিহতরা সবাই পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে দাবি ইসলামাবাদের। তারা সবাই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির সদস্য বলে জানা গেছে। গেল কয়েকদিন ধরেই আফগান সীমান্তবর্তী এলাকাগুলোয় পাকিস্তানি বাহিনীর সাথে টিটিপির সংঘর্ষ চলছে। এবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর এবং মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুতি বিদ্রোহীরা। রোববার এক ভিডিও বার্তায় এমন দাবি করেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। জানান ফিলিস্তিন 2 নামক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালানো হয় ইসরায়েলি বিমানবন্দরে। দাবি, এই হামলার কারণে আধ ঘন্টারও বেশি সময় ধরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল এই এয়ারপোর্টে। যদিও হামলা প্রতিহতের দাবি করেছে তেল আবিব। অন্যদিকে লোহিত সাগরে অবস্থিত মার্কিন রণতরীতে মিসাইল ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি। আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার আগাম নির্বাচন। রোববার দেশটির নতুন প্রধানমন্ত্রী ও লিবারেল নেতা মার্ক কার্নি এই ঘোষণা দেন। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার 2 সপ্তাহেরও কম সময়ে এমন ঘোষণা দিলেন তিনি। এর আগে কানাডার পার্লামেন্ট ভেঙে দিতে গভর্নরদের সাথে বৈঠক করেন মার্ক কার্নি। চলতি বছরের অক্টোবরের 20 তারিখের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কানাডার সাধারণ নির্বাচনের। তবে বিশ্লেষকদের মত অনুযায়ী পরিস্থিতি সুবিধাজনক হওয়ায় এখনই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে কানাডার লিবারেল পার্টি। 2015 সাল থেকে কানাডার নেতৃত্বে দলটি 9 বছর ক্ষমতায় থাকার পর গেল জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। সিরিয়ার নতুন সরকার ব্যবস্থায়ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় দেশটির সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়। সম্প্রতি বাশার আল আসাদ অনুসারী আল ওয়াইট গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের পর নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আতঙ্কে তারা। এরই মাঝে রাজধানী দামেস্ক এর দক্ষিণাঞ্চলীয় সহ অন্যান্য দ্রুজ অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার ব্যবস্থা নিয়েছে নিজেরাই। বাইনোকুলারে নজর কমান্ডার আবু আলীর। নিজ অঞ্চলে যে কোনো অনুপ্রবেশকারীদের ঠেকাতে আবু আলীর মতো বিভিন্ন পয়েন্টে অস্ত্রসহ প্রস্তুত দ্রুজ মিলিশিয়ার বহু সেনা। সিরিয়ার দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ সোয়েদা মূলত দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল। দেশটির বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বাশার আল আসাদের অনুসারী আলাওয়াইট গোষ্ঠীর সাথে সাম্প্রতিক সহিংসতার জেরে নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু দ্রুজরা।
সোয়েদার সুরক্ষা নিশ্চিতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি, কিন্তু যুদ্ধের জন্য আমরা অস্ত্র হাতে নেইনি। যারা আঘাত করবে কেবল তাদেরই প্রতিহত করা হবে। সিরিয়ার লাগাতার দাঙ্গা হাঙ্গামায় এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ভালো না, কিন্তু পূর্বপুরুষের ভূমি আমাদের রক্ষা করতেই হবে। জাতি গোষ্ঠী নির্বিশেষে সবার অংশগ্রহণে সরকার কাঠামো গড়ে তোলার কথা জানিয়েছেন সিরিয়ার নতুন সরকার প্রধান আহমেদ আল সারা। তবে দ্রুজদের অভিযোগ, আহমেদ সারার মুখের কথার সাথে বাস্তবতা মিলছে না, যদিও এখনও আশা ছাড়ছেন না অনেকেই। রক্তপাতের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে। সিরিয়ার বর্তমান এই সরকার সব জাতি গোষ্ঠীর নাগরিকদের অধিকার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। সরকার প্রধান তার অনুগতদের শুধু পাশে রাখছেন। জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে। কোনো প্রকার রক্তপাত আর চাই না। জনগণ এখন ক্লান্ত। বাশার আল আসাদের সময়ও আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আশা করি নতুন সরকার দ্রুজদের কথা চিন্তা করবেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। ধারণা করা হচ্ছে শিয়া সম্প্রদায় থেকেই আনুমানিক 10ম শতাব্দীতে দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর আবির্ভাব। বিশ্বব্যাপী প্রায় 10 লাখ দ্রুজ জনগোষ্ঠীর অর্ধেকের বেশি বাস করে সিরিয়ায়। এছাড়াও লেবানন, জর্ডান ও দখলকৃত গোলান মালভূমিতে তাদের বসবাস রয়েছে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বাশার আল আসাদের পক্ষে ও বিপক্ষে দুদলে বিভক্ত হয়ে যায় দ্রুজ সম্প্রদায়। সম্মুখ যুদ্ধ এড়াতে দ্রুজদের কিছুটা স্বায়ত্তশাসন দিতে বাধ্য হন আসাদ। এবার হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে নতুন শাসন ব্যবস্থায় সংখ্যালঘুদের অধিকার কতটা নিশ্চিত করা হবে তা নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।